আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শূন্যস্থান পূরণের ওয়ান শট ক্লাস করব। তো এই ক্লাসটা করার আগে আমি একটা কথা বলি, সেটা হলো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অনেক শূন্যস্থান আমরাও দিয়েছি, অনেক শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো একবার থেকে দুইবার রিডিং পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে শর্ট খোঁজার বা কমিয়ে দেওয়ার এটা কথা কেউ বইল না। আমরা পরীক্ষার আগে হয়তো আবার পরীক্ষার আগের দিন কিছু কমিয়ে দিব, ঠিক আছে? ওকে। 1 নম্বর, মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। এটা আমরা কোথায় পড়েছি? আরেকটা কোন জানি বিষয়ে পড়েছি আমরা। লালবাগ কেল্লায় একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। কয় গম্বুজ বিশিষ্ট? 3 গম্বুজ বিশিষ্ট। পাহাড়পুর ড্যাশ বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। কোন বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত? রাজশাহী বিভাগের। ময়নামতি ড্যাশ সভ্যতার কেন্দ্র ছিল। বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। তাহলে এখানে কি বলেছে? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। লালবাগ কেল্লায় একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। যারা লালবাগ কেল্লায় গেছো খেয়াল করেছো হয়তো। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। রাজশাহীর পাশের জেলা নওগাঁ। ময়নামতি বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। শুধু পাহাড়পুর না, মহাস্থানগড়ও কিন্তু রাজশাহী বিভাগে অবস্থিত। পাহাড়পুর, মহাস্থানগড় এগুলো কি রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগ। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুন্ড্রনগর। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। কিসের তৈরি? ইটের তৈরি। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। কতটি? 177টি। 76-এর মন্বন্তর ইংরেজি 1770 সালে হয়েছিল। কত সালে? 1770 সালে। তাহলে মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুন্ড্রনগর। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। 76-এর মন্বন্তর ইংরেজি 1770 সালে হয়েছিল। মনে রাখো, 1770 সালে। তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেন। কি নির্মাণ করেন? বাঁশের কেল্লা। তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য কি নির্মাণ করেন? বাঁশের কেল্লা। সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে। কে নেতৃত্ব দেন? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ ঘটে 1857 সালে। অনেক ইম্পর্টেন্ট। কত সালে? 1857 সালে। 1857 সালে বাহাদুর শাহ পার্কে বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। কোন পার্কে? বাহাদুর শাহ পার্কে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলা 22 বছর বয়সে বাংলার নবাব হন। কত বছর বয়সে? 22 বছর বয়সে। সিরাজ উদ দৌলা 1756 সালে নবাব হন। কত সালে নবাব হন? 1756 সালে। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। কাদের সংখ্যাধিক্য ছিল? ভারতীয়দের। পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। কত সালে ছিল? 1757 সালে। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। তাহলে সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে বাংলার নবাব হন। সিরাজউদ্দৌলা 1757 সালে নবাব হন 1756 সালে। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। এটা ব্রিটিশ আমলের কথা। পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিল রবার্ট ক্লাইভ। তিতুমির নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। কোথায়? নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা। সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে বাংলার নবাব হন। তাহলে এটা দেখো রিপিট। সিপাহী বিদ্রোহ ঘটে 1857 সালে। এটাও রিপিট।
সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে, এটাও রিপিট। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ, এটাও দেখো রিপিট। তাহলে এখানে পাঁচটার মধ্যে মনে হয় পাঁচটাই রিপিট। সিরাজউদ্দৌলার এটাও তো রিপিট, সিরাজ বাঁশের কেল্লা নির্মাণ করেন, এটাও রিপিট। তাহলে এই পাঁচটা আগেও আমরা পড়েছি, ঠিক আছে। ৭৬-এর মন্বন্তর ইংরেজি ১৭৫৭ সালে, রিপিট। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, রিপিট। ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটে, কি ঘটে? নবজাগরণ, কি ঘটে? নবজাগরণ ঘটে ১৯ শতকে। তিতুমির নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে, রিপিট। সিরাজউদ্দৌলা ১৭৫৭ সালে কি হয়? নবাব হন, রিপিট। দেখো এই পর্যন্ত ৩০টা পড়াইলাম, তার মধ্যে মনে হয় 10টাই আমাদের রিপিট হয়েছে, রিপিট প্রশ্ন, তার মানে 20টা পড়াইছি। ওকে। ১৭৫৭ সালে বাহাদুর শাহ পার্কে বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়, রিপিট। পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে হয়, ওপরেরটা মনে হয় আমি ১৭৫৭ উচ্চারণ করেছি। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয় এবং ১৮৫৭ সালে বাহাদুর শাহ পার্কে বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়। পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে হয়েছিল। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটে, এটাও দেখো রিপিট। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গের জন্য সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, কি দেওয়া হয়? বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী, ঠিক আছে। তাইলে মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গের জন্য সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, আর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিল, কি নামে পরিচিত ছিল? জেনারেল ওসমানী বঙ্গবীর। প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। প্রতি বছর 14ই ডিসেম্বর কি পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস। যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, কতটি সেক্টর? 11টি সেক্টর। ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ১৯৫২ সালে, কত সালে? ১৯৫২ সালে। প্রতি বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এই যে 26শে ডিসেম্বর হইলো আমাদের 26শে মার্চ হইলো স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কোনো প্রশ্ন যদি ভুল থাকে তাহলে আমাকে একটু জানাইও, ঠিক আছে। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়, কয়টি ব্রিগেড ফোর্স? 3টি ব্রিগেড ফোর্স, কয়টি? 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গৌরবময় ঘটনা, বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গৌরবময় ঘটনা। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন, 30 লক্ষ বাঙালি শহীদ হন। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা, মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? জয় বাংলা। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হলো এই 41 আর 42, নিচের এই 3টা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওপরের 2টা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে, কি রপ্তানি? কৃষি পণ্য। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, কি খাদ্য? প্রধান খাদ্য। আমাদের জাতীয় অর্থনীতির শতকরা 20 ভাগ আসে কৃষি থেকে, শতকরা 20 ভাগ আসে কোথায় থেকে? কৃষি থেকে। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল, প্রধান অর্থকরী ফসল, ঠিক আছে, প্রধান অর্থকরী ফসল। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, কি রপ্তানি করে? পাট রপ্তানি করে, কি রপ্তানি করে? পাট রপ্তানি করে। আমরা এমন লেভেলে পৌঁছায় গেছি আমাদের পড়াশোনা, মানে আগেকার দিনে পড়াশোনা, আমি 2007 সালে বৃত্তি পরীক্ষা দিছি, 2007, ক্লাস 5-এ ছিলাম 2007 সালে। তা আমাদের সময় তখন আমি পাঞ্জেরি গাইড মনে হয় পড়ছিলাম, তো গাইড ছিল এরকম মোটা, মানে এখন তো গাইডগুলো ভাগ ভাগ করে দিয়েছে না, তো গাইড, তারপরেও তো আমার কাছে আছে গাইডগুলো, তো 6টা বিষয়ের গাইড এক জায়গায় করলেও বা নোট এক জায়গায় করলেও কীরকম মোটা আর হয় আমি তো জানি। আমাদের সময় তখন গাইড ছিল এই মোটা, বৃত্তি গাইড মোটা, অনেক মোটা।
আর তখন আমরা পড়তাম, অনেক পড়তাম, অনেক লিখতে হইতো, পড়তে হইতো। তোমরা ক্লাস 5 থেকে 6-এ উঠে গেছো, আবার 5-এর পড়া পড়ছো, তাহলে তো তোমরা বড় হয়ে গেছো। এমনি খেয়াল করবা, তুমি যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাবা তখন পিছনের ক্লাসের পড়া সহজ লাগে। তুমি যখন 1-এ পড়তা, 1-এর পড়া কীরকম কঠিন লাগতো, যখন 2-এ পড়লা 1-এর পড়া সহজ। আবার যখন 3-তে পড়লে উঠলা তখন 1-এর পড়া 2-এর পড়া আরও সহজ লাগে। যখন 5-এ উঠলা 4-এর পড়া সহজ লাগে, তাহলে 6-এ উঠছো, 5-এর পড়া সহজ লাগার কথা। 6-এ অনেক অঙ্ক টঙ্ক করলা 2-3 মাস, যেগুলো 5-এর অনেক অঙ্কের সাথে মিল আছে, হয়তো সেগুলো লক খুলে গেছে, ভালো পড়বা। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি মানে তোমাদের কোয়ালিটি এতই ডাউন হয়ে গেছে। কালকে মনে হয় 6টা বাংলা রচনা দিয়েছি। বৃত্তি পরীক্ষা দিবা, যদি 6টা বাংলা রচনা না পড়তে পারো, তাহলে এই গত বছর সারা বছর কি পড়েছো, আবার এখন কি পড়বা? এই কয়দিন কি পড়লা, 1.5 মাস 1 মাস কি পড়লা? ঘোষণা তো আর আজকে দেয়নি, ঘোষণা দিছে আজ থেকে আরো 1.5 মাস আগে। 1.5 মাস। তাহলে 6টা বাংলা রচনা দিছি, আমাকে একজন মেসেজ দিয়ে বলছে স্যার 2টা রচনা দেন। প্রশ্ন কি আমি বানাবো নাকি? আমার বাপের ক্ষেতের জিনিস নাকি যে আমি দিয়ে দিব, হয়ে যাবে? একটা জিনিস, প্রশ্ন এখানে যখন, আমার কথা ভালো করে অভিভাবকরাও বোঝেন, আমি ফেসবুকে যা দিই, আপনাদেরকে যা পড়াই, এই দুইটার মধ্যে পার্থক্য থাকবে। ফেসবুকে লটারির মতো আমার জিনিস কমন আসবে, ইনশাল্লাহ কমন আসবে, বাট ফেসবুকে ওরা খুশি কিভাবে, ফেসবুক অডিয়েন্স খুশি কিভাবে? আমি 10টা প্রশ্ন দিলাম, ওটার মধ্যে থেকে যদি ওরা 5টা কমন পায়, ওটার মধ্যে থেকে যদি 6-7টা কমন পায়, আলহামদুলিল্লাহ, ওরা অনেক খুশি যে 10টা প্রশ্ন পড়েছি, এই কয়টা কমন। বাট যখন আমি ক্লাসে আসি, আপনাদেরকে যখন টাকা নিয়ে ভর্তি করিয়েছি, ক্লাস করাচ্ছি, তার মানে আমি চেষ্টা করব 10টার মধ্যে যেন 11টা কমন আসে। যে আমি 11টা 12টাই কমন পাইছি, এর মধ্যে 10টা লিখতে হবে, আমি লিখি। তার মানে যে কয়টা প্রশ্ন আসবে যাতে সব কমন আসে, সেই চেষ্টা করা হচ্ছে আমাদের ক্লাসে। এখন আমাকে যদি বলেন যে স্যার আমাদেরকে 100% না, আমাদেরকে 80% কমন দেন, তাহলে ওই অল্প পড়লেই কিন্তু কমন আসবে, কিন্তু বাকি 2-3টা প্রশ্নের উত্তর করবেন কিভাবে? বাচ্চা উত্তর করবে কিভাবে? এই জন্য কিন্তু এত পড়ানো। 100-র মধ্যে 80 পাওয়া খুবই সহজ, 70 পাওয়া, 80 পাওয়া খুবই সহজ। একটা শর্ট সাজেশন পড়লে 70-80 পাওয়া যাবে, বাট 90-95 100-র কাছাকাছি যাইতে গেলে পরিশ্রম করতে হবে। 80 উঠানো সহজ, কিন্তু ওই যে আর 15 উঠানো, 80 থেকে 95 করা, এটা অনেক টাফ। 80 উঠাইতে যতটুক না পড়তে হবে, এই 15 উঠাইতে তার থেকে অনেক বেশি পড়া লাগবে। ঠিক আছে? তাহলে আমার উপর বিশ্বাস রাখেন, আমি আপনাদের বাচ্চার জন্য যেটা সহজ হবে, সুবিধা হবে, সেইভাবে পড়ানোর চেষ্টা করছি। আজকে আমরা যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছি, 100-র ওপরে শূন্যস্থান পূরণ আছে। বাট এটা তো টেনশন করার কিছু নাই। আমি চিন্তা ভাবনা করবো বাবা 100টা শূন্যস্থান পূরণ আমি কিভাবে পড়বো, কি করব? আপনি রিডিং পড়ান বাচ্চাকে। 100টা শূন্যস্থান পূরণ রিডিং পড়াইতে আপনার আধা ঘন্টাও লাগবে না। তাহলে সমস্যা কোথায়? আধা ঘন্টা যদি আপনি ইয়ে করেন, আর এটা তো মুখস্থ করার কিছু নাই, গত বছর সারা বছর পড়েছে, এখন রিডিংয়ের মতো পড়বে, ইনশাল্লাহ সবই মনে থাকবে। কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মনে নাই? কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল, এগুলো সব মনে আছে। শুধু আমাদেরকে এগুলো আরেকবার রিডিং পড়তে হবে মনের শান্তির জন্য, আর কিছুই না। বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। বাংলাদেশ কি অঞ্চল? বদ্বীপ। বদ্বীপ। আমরা ড্যাশ দিয়ে অনেক খাবার রান্না করি, তেল দিয়ে অনেক খাবার রান্না করি, তেল দিয়ে অনেক খাবার রান্না করি। বাংলাদেশের মোট মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। কি থেকে আসে? তৈরি পোশাক থেকে। আর কৃষি থেকে আসে 20 ভাগ। বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা 20 ভাগ আসে কৃষি থেকে, জাতীয় অর্থনীতি। আর রপ্তানির আয়ের সিংহভাগ আসে, সিংহভাগ মানে বেশিরভাগ আসে হলো তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। রংপুর জেলায় তামাক চাষ বেশি হয়। রংপুর জেলায় কি বেশি হয়? তামাক চাষ। মনে রাখো, বাংলাদেশের রংপুর জেলায় তামাক চাষ বেশি হয়। তাহলে দুইটা একই জিনিস, রিডিং করলেই তো হয়ে যাচ্ছে। বাংলাদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি। কি?
ফ্রিজিং চিংড়ি, চিংড়ি যেটা হিমায়িত চিংড়ি, হিমায়িত চিংড়ি। বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা 20 ভাগ আসে কৃষি থেকে, আগেও পড়েছি, রিপিট। পাট আমার দেশের আমাদের প্রধান অর্থকরী ফসল, রিপিট। বাংলাদেশের ড্যাশ জেলায় তামাক বেশি উৎপন্ন হয়, রংপুর জেলায়, রিপিট। বাংলাদেশের কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়, গাছের গুঁড়ি, বাঁশ, এগুলো থেকে কাগজ তৈরি করা হয়। গাছের গুঁড়ি, বাঁশ, এগুলো থেকে কি তৈরি করা হয়? কাগজ। গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট, এটাও রিপিট। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্র তৈরি করি পাট দিয়ে। কি দিয়ে? পাট। বাংলাদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি, রিপিট। মানে আমরা যদি আজকে 100টা প্রশ্ন দিই বা 120টা প্রশ্ন দিই, তার মধ্যে দেখবো অর্ধেকই রিপিটেড প্রশ্ন। তার মানে তোমাকে পড়তে হচ্ছে 70-80টা। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। ওকে, ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিশ্বে ভারতের পরে সবথেকে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশে। ভারতের পরে কোথায়? বাংলাদেশে। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। কি ব্যবহার করি? মশলা। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, রিপিট। বর্তমানে বাংলাদেশের সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। কি উৎপাদন করতে সক্ষম? খাদ্য উৎপাদন। কি উৎপাদন? খাদ্য উৎপাদন করতে সক্ষম। মানে আগে এরকম ছিল যে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ হইতো না, আমরা যা চাষবাস করতাম, উৎপাদন করতাম, বাট এখন সেটা পসিবল। মানে আমাদের দেশের উৎপাদিত ফসল বা উৎপাদিত জিনিসপত্র দিয়ে আমাদের চলতে আমরা পারবো, সক্ষম। অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। কত লক্ষ? 10 লক্ষ। মনে রেখো, কত লক্ষ? 10 লক্ষ মানুষ গৃহহীন, মানে ঘরবাড়ি নাই। সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের অগ্রগতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষা। কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসে। কোথায় চলে আসে? শহরে চলে আসে। বাংলাদেশের মোট জনসংখ্যার 27.70% নিরক্ষর। নিরক্ষর মানে ও অক্ষরই চেনে না, ক খ এ বি সি ডিও কিছুই চেনে না, নামই হয়তো লিখতে পারে না। ওকে, নাম লিখতে পারে না। 27.70। জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বাড়ছে। কি বাড়ছে? গড় তাপমাত্রা বাড়ছে। খাবার ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। খাবার ফলে না, খরার ফলে। খরা মানে অনেক রোদ, কোনো বৃষ্টি টিষ্টি নাই, মাটি শুকায় গেছে, গাছপালা টাছপালা, ঘাস, এটা মরে যাচ্ছে। তাহলে খরার ফলে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দেয়, মানে পাওয়া যায় না। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে কি বলা হয়? জলবায়ু বলা হয়। 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভূমিকম্প হচ্ছে নিয়মিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বাংলাদেশে। মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে দেখবা আগে নদী ছিল, এখন আর নদী নাই, ওইখানে ভরাট হয়ে গেছে। হয়তো মানুষ ওই যে বালু ড্রেজিং করছে বা বিভিন্ন কারণে ওটা ভরাট হয়ে যাচ্ছে, নদী একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, বুঝছো? তাহলে স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। মাটির ড্যাশ বেড়ে কৃষির জমির ক্ষতি হচ্ছে। মাটির লবণাক্ততা বেড়ে কৃষির জমির ক্ষতি হচ্ছে। মাটি লবণাক্ত হয়ে গেলে সেখানে উর্বরতা নষ্ট হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। কত শতাংশ? 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তন মানে কি? তোমার এই যে বায়ুর উষ্ণতা বৃদ্ধি, আর বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে কি হয়? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলেই কি হবে? বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে। গাছ কাটা খরার একটি দুর্যোগ ব্যবস্থাপনা গাছ কাটা খরার একটি মানব সৃষ্ট কারণ। গাছ কাটা, দেখবা যেখানে গাছ বেশি সেখানে বৃষ্টিপাত বেশি, আর যেখানে গাছ কম সেখানে বৃষ্টিপাত কম। ঠিক আছে, মনে রেখো।
তাহলে দুর্যোগ মোকাবেলায় কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ মোকাবেলায় কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। কি বদলে যাচ্ছে? বিশ্বের জলবায়ু। কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। স্বল্প সময়ের 2009 সালের ঘূর্ণিঝড় আয়লায় 330 জন মানুষ মারা যায়। 2007 সালে সিডর, 9 সালে আয়লা। 2015 সালের 25শে এপ্রিল ভূমিকম্প হয়েছিল। 15 সালের 25শে এপ্রিল কি হয়েছিল? ভূমিকম্প। অটিস্টিক শিশুরা ছবি আঁকায় দক্ষ হয়। কিসে দক্ষ হয়? ছবি আঁকায়। জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছেন। কত সালে? 1948 সালে। শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। অটিস্টিক শিশুদের কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে। আচ্ছা, শিশু পাচার মানে কিভাবে পাচার হয়? এগুলো তোমার হলো বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় বিভিন্ন দেশে পাচার করে দেয়, অথবা বিভিন্ন হসপিটালে নিয়ে গিয়ে এই কিডনি, চোখ, আরও যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কেটে রেখে দিয়ে মেরে ফেলে দেয়। ঠিক আছে? তাহলে এগুলোতে সাবধান থাকতে হবে। ওকে, আমরা সবার মানবাধিকার রক্ষার কাজ করব। মানবাধিকার রক্ষার কাজ করব মানে অধিকার যাতে কারো ক্ষুণ্ণ না হয়। বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের শ্রম বেআইনি। কত বছর? 18 বছর বয়সী, 18 বছরের কম শিশুদের শ্রম বেআইনি। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে মানবাধিকার। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে কি? মানবাধিকার। অটিজম কোনো মানসিক রোগ নয়। অটিজম মানসিক রোগ না, শারীরিক রোগ। ক্লারা জেটকিন হলেন জার্মান সমাজতাত্ত্বিক। কি? ক্লারা জেটকিন হলেন জার্মান সমাজতাত্ত্বিক। ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত হলো বেগম রোকেয়া। বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। কি ছিল? বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন ভাগলপুরের একটি বালিকা বিদ্যালয় স্থাপন করে। কোথায়? ভাগলপুরে। কি স্থাপন করে? বালিকা বিদ্যালয়। মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ ছিল ওনার। 1977 সালে 8ই মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে। কত সালে? 1977 সালে ঘোষণা করে। কোন দিনকে? 8ই মার্চ। অনেক ইম্পর্টেন্ট, মনে রেখো। 8ই মার্চকে নারী দিবস হিসেবে পালন করে বা ঘোষণা করে। 8ই মার্চ নারী দিবস। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করে। কত সালে? 1880 সালে জন্মগ্রহণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1932 সালে মৃত্যুবরণ করেন। তাহলে 1880 সালে জন্ম, 1932 সালে মৃত্যু। আমরা রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ওভারব্রিজ। আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকব। কি করব? আগুন ব্যবহারে সতর্ক থাকব। আমরা বয়স্কদের শ্রদ্ধা করব। বয়স্কদের কি করব? শ্রদ্ধা করব। ভোট দেওয়া নাগরিকের অধিকার। ভোট দেওয়া কি? নাগরিকের অধিকার। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। নাগরিক হিসেবে নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্য। কর দেওয়া আমাদের কি? কর্তব্য। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। অধিকাংশের মতামতের ভিত্তিতে মানে যেখানে বেশি মানুষের মতামত থাকবে। বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত জানা প্রয়োজন। গণতন্ত্র অর্থ জনগণের শাসন। গণতন্ত্র অর্থ জনগণের শাসন, অনেক ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ দেখাবো। দেখাবো। বিদ্যালয়ে সকল কাজে আলোচনা করে সিদ্ধান্ত নেব। মানে সকল কাজে আলোচনা করে সিদ্ধান্ত নেব। গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। কার শাসন? জনগণের শাসন। আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাড়িতে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করা উচিত আমাদের। ত্রিপুরারা দলকে দফা বলে। দলকে কি বলে? দফা বলে। দলকে কি বলে?
দফা বলে। খাসি জনগোষ্ঠী পান সুপারিকে খুবই পবিত্র মনে করে। পান সুপারিকে কি মনে করে? পবিত্র। ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী? সনাতন। ওরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয়, অনেক ইম্পর্টেন্ট। গ্রাম প্রধানকে কি বলা হয়? মাহাতো। ওরাওদের প্রধান দেবতা ধার্মেস। ওরাওদের প্রধান দেবতা কি? ধার্মেস। ওরাওদের প্রধান খাবার ভাত, বাঙালিদের মতোই। ওরাওদের ভাষার নাম কুরক ও সাদ্রি। কুরক ও সাদ্রি, কুরক ও সাদ্রি। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। গারোদের আদি ধর্মের নাম কি? সাংসারেক। খাসিদের ভাষার নাম মনখেমে। কি? মনখেমে। এগুলো মুখস্থ করতে হবে। বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী, মানে খ্রিস্টান ধর্মের। ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ইউনেস্কো। ম্রো ভাষাকে মানে হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, অনেক ইম্পর্টেন্ট। সার্কের পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সার্ক। SARC, সাউথ এশিয়ান, তারপরে কি, যাই হোক। বিশ্ব ব্যাংকের ইংরেজি ভুলে গেছি আমি এটা, কিন্তু বাংলাতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সার্ক, সাউথ এশিয়ান রিজিওনাল, কি এটা কি হবে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। ওয়াশিংটন, ওকে। সার্কের সর্বশেষ সদস্য হইল আফগানিস্তান। আফগানিস্তান, আফগানিস্তান। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, এই যে উপরেও আছে। কেস প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। ঠিক আছে, ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক। কোন দেশের নাগরিক? পর্তুগালের। তাহলে তোমরা এগুলো পড়ো, সময় লাগবে না বাবা, ঠিক আছে? কেউ অধৈর্য হয়ে না। দিয়েছে 137টা, 37টার বেশি রিপিটের আছে, তার মানে আমাদের 100টার মতো প্রশ্ন আছে, যেগুলো তোমরা হয়তো 15-20 মিনিট, 25 মিনিট, নয় সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে শেষ করতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।